111 সরকারের সময় সরকারের খাদ্য উপদেষ্টা কে ছিলেন, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কে ছিলেন, তারপর হচ্ছে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন? আপনাদের কি খেয়াল আছে? খেয়াল নেই। কিন্তু আমি যদি বলি যে 111 সরকারের প্রধান উপদেষ্টা কারা ছিলেন, মঈন এবং কি বলে যে আর্মি অফিসার মঈনের নাম এখানে বরাবর চলে আসে। মঈনুল আহমেদের কথা আমরা সারা বাংলাদেশ জানি। কথাটা কেন বললাম, আজ থেকে 10 বছর পরে আমরা হয়তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল, শিক্ষা উপদেষ্টা কে ছিল, এখন আমি নিজেও সবার নাম জানি না, বাট যদি বলে প্রধান উপদেষ্টা কে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের ব্যর্থতা তারপর হচ্ছে সফলতা, দুইটার জন্য ইতিহাসের কাঠগড়ায় লম্বা একটা সময় ওনাকে ফেস করতে হবে। এরপর জাপানের একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে তিনি অনেকটা হতাশ, ঘাবড়ে গেছেন যে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিতে যাই ঘটুক, ইতিহাসে বা ইন্টারন্যাশনালিও তিনি এই মুহূর্তে কিছুটা সমালোচিত হচ্ছেন যে সরকারের ভূমিকা কি, তাকে এক ধরনের কাঠগড়ায় কিন্তু দাঁড় করানো হচ্ছে, কারণ তিনি শান্তিতে নোবেল প্রাপ্ত। এর মাঝখানে কারণ গেল 6 মাস যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা যে কথাটা শুনছি যে সংস্কারটা এটা পরিপূর্ণ হওয়া উচিত, তবে বিএনপি এবং সর্বশেষ জামাত নির্বাচন ইস্যুতে যে ব্যস্ততা দেখাচ্ছিল, আন্দোলনের কথা বলছিল, মাঠে নামার ঘোষণা দিচ্ছিল, সকল কিছুতে অনেকটা ডিস্টারবেন্স ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক সময়। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে প্রতিহিংসা পরায়ণ, তো এই টোটাল দায়ভারটা ওনার উপর আসবে। সম্ভবত গত 48 ঘন্টার নমুনা দেখা তিনি ভাবতেছেন আগামীতে যেন আরো কি ঘটে, আরো কি ঘটনার দায়ভার জানি আমার কাঁধে এসে পড়ে, এরকম হইতে পারে। আবার সকল কিছুর উপরে যেহেতু তিনি একজন মূলধারার পলিটিশিয়ান না, আবার এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি এবং অন্যান্য দল ওনাকে যেভাবে কোণঠাসা করছে, বা তিনিও বিভিন্ন জায়গায় যে কিছু বক্তব্য দিচ্ছেন, মানে মোটা দাগে শুধুমাত্র আওয়ামী লীগের যিনি রোশানলে পড়ে আছেন তাও না, তারেক জিও বলছিলেন যে সংস্কারের নামে কি পেছনে কোনো অন্য কিছু হচ্ছে, কোনো ষড়যন্ত্র। মুখে ওনাকে কেউ কিছু না বললেও বিভিন্ন দল থেকে শুরু করে সবাই একটা পর্যায়ে ওনাকে কিন্তু শত্রু বানিয়ে ফেলছেন। তো এই সকল কিছুতে সম্ভবত তিনি ক্লান্ত আর 48 ঘন্টার দৃশ্যপটে হয়তো ভীত সন্ত্রস্ত হতে পারেন। জাপানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ হচ্ছে নির্বাচন। এই বছরের শেষের দিকেই যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। কেন এত তাড়াতাড়ি? তিনি তো বলছিলেন যে একটু বড় আকারে যদি সংস্কার করতে চায় তাহলে এটা 2026-এর মাঝামাঝি যাবে। আবার ছাত্রদের বৈষম্য বিরোধী স্টুডেন্ট যারা আছেন, জাতীয় নাগরিক কমিটি বা যাদের পরিবাররা আহত হয়েছে, নিহত হয়েছেন, তাদের কিন্তু বক্তব্য যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না। এই টোটাল খেলার মাঝখানে তিনি কিন্তু একজন গার্জিয়ান হিসেবে পড়ে গেছেন। ছাত্ররা তাদের দাবিতে অনড়, ছাত্ররা তাদের সমালোচনা করছেন, সরকারের ব্যর্থতা তুলে ধরছেন। তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাচিভমেন্টটা এখান থেকে ব্যর্থতা বা সফলতা এটা সময় বলে দেবে। এখন তিনার মাথায় সম্ভবত ঢুকছে কোন রকমে একটা নির্বাচন দিয়া আর তরুণদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করে দিয়া আমি ভাই কোন রকমে এই যে ক্ষমতার যে চেয়ারটা, এটা আমরা দূর থেকে যা ভাবি এটা কিন্তু তা না। এই চেয়ারে যেই বসবে, আপনি মনে করেন আগামীতে বিএনপি বসুক, 6 মাস লাগবে সমালোচনা শুরু হইতে। আশেপাশের যারা আছি, সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া, পাবলিক, এটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম। আপনি ভালো করবেন, আপনার এটার ক্রেডিবিলিটি আপনি পান না পান, কিন্তু খারাপ করলে ভাই এইটার পরিণতি আপনাকে ভুগতে হবে। সম্ভবত এই সকল কিছুকে চিন্তা করে তিনি আপনার নির্বাচন ইস্যুতে, তো সব মিলিয়ে মনে হয় এই পরিস্থিতিকে কোনো রকমে ওভারকাম করার জন্য তিনি ভাবছেন যে ভাই যাক, বিএনপিও চাচ্ছে আর নির্বাচনের আয়োজন করতে এটা সময়ের বিষয় আছে। এখন চলতেছে আপনার জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি, সংস্কারের ন্যূনতম যতটুকু করা দরকার ভোটার তালিকা হালনাগাদ, এটা কিন্তু একটা প্রসেসিং। নির্বাচনের ঘোষণা দিলেও 3-4 মাস লাগবে। তো সম্ভবত তিনি অনেকটা হতাশ জাতি হিসাবে বাঙালির উপর। তো যাই হোক, দেখা যাক কি সিদ্ধান্ত হয়। নির্বাচন আমার ধারণা এবছর ডিসেম্বরের আগেই হয়ে যাবে।